বাংলাদেশের বয়স 53 বছর পেরিয়েছে। এই দীর্ঘ 53 বছরে যে সকল রোগের চিকিৎসায় বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়েছে তার মধ্যে অন্যতম বাংলাদেশের হৃদরোগের চিকিৎসা। অন্যান্য চিকিৎসা এগিয়ে গেলেও মানে হৃদরোগের ক্ষেত্রে আমরা গর্ব করে বলতে পারি যে বাংলাদেশের কোনো রোগীর অন্তত দেশের বাইরে যাওয়ার প্রয়োজন নেই। হৃদরোগের এই দীর্ঘ পথ চলায় এই চিকিৎসায় যারা অবদান রেখেছেন বা এখনও রেখে যাচ্ছেন তাদের নিয়ে আজকে আমাদের আলোচনা। আরোগ্য নিকেতনের আজকের বিষয় আমরা দিয়েছি হৃদরোগের চিকিৎসার শেকড়ে যারা। এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন স্বনামধন্য দুজন অতিথি। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার এসআর খান, ফাদার অফ কার্ডিয়াক সার্জারি বাংলাদেশের প্রথম কার্ডিয়াক সার্জন, এবং স্যারের পরিচয় স্যার থোরাসিক ও কার্ডিওভাস্কুলার সার্জন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। সঙ্গে আরও আছেন স্বাধীনতা পদকপ্রাপ্ত চিকিৎসক অধ্যাপক ডাক্তার নুরুন্নাহার ফাতেমা, শিশু হৃদরোগ বিশেষজ্ঞ, একই সঙ্গে চেয়ারম্যান কিডস হার্ট ফাউন্ডেশন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। অবশ্যই আমাদের যারা দর্শক আমাদের অনুষ্ঠান শুনছেন প্রথমেই অধ্যাপক ডাক্তার এসআর খান স্যারের কথা শুনতে চান, কিন্তু তারও আগে আমি অধ্যাপক ডাক্তার নুরুন্নাহার ফাতেমা ম্যাডামের কাছে স্যারের পরিচয়টা একটু জানতে চাই, একটু বিস্তারিত পরিচয় জানতে চাই। আচ্ছা, অনেক ধন্যবাদ এই প্রশ্নের জন্য। কিন্তু আমি জানি না আমি স্যারের পরিচয় কতটা দিতে পারবো, কারণ স্যারের মতো একজন বিশাল মানুষের পরিচয় দেওয়ার জন্য আমি নিজেকে মনে করি যে অত্যন্ত নগণ্য একজন মানুষ। স্যার তো আমাদের টিচার অফ দ্য টিচার, মানে স্যারকে আমরা কখনো টিচার হিসাবে পাই নাই, এর আগে রিটায়ার করেছেন। আমাদের টিচাররা হচ্ছে স্যারের ছাত্র। আচ্ছা, তো আমরা মানে দূরবর্তীভাবে স্যারের সম্পর্কে প্রথমে জানতাম এবং দূর থেকে আমরা স্যারকে অনেক রেসপেক্ট করতাম, মনে করতাম এত বড় একজন সার্জন, না জানি কত রাগী, কত মানে কীরকম হবেন স্যার, আমরা তো দূর থেকে বুঝতাম না। কিন্তু যখন স্যারকে আস্তে আস্তে জানতে পারি তখন দেখি যে স্যারের মতো এরকম বিশাল হৃদয় মানুষ এটা হয় না। তো আমরা স্যারের সম্পর্কে যেটুকু জানি যে স্যার প্রথমে লন্ডন থেকে পড়াশোনা শেষ করে বাংলাদেশে এসে প্রথম কার্ডিয়াক সার্জারি শুরু করেন বাংলাদেশের জাতীয় হৃদরোগ হাসপাতাল এবং বক্ষব্যাধি হাসপাতাল, দুই জায়গায় একসাথে কাজ করতেন। এগুলিতে স্যার কাজ করতেন। স্যার সপ্তাহে 3 দিন করতেন থরাসিক সার্জারি আর 3 দিন করতেন কার্ডিয়াক সার্জারি বা কার্ডিওভাস্কুলার। তো এই কার্ডিওভাস্কুলার থরাসিক সার্জারি যেটা, এটার কিন্তু 3টা পার্ট আছে, কার্ডিয়াক, থরাসিক এবং ভাস্কুলার। স্যার কিন্তু তিনোটাতেই খুবই সাবলীলভাবে কাজ করতেন এবং ওই সময়টাতে যখন কোনো মানুষ কোনো সার্জারি করার মতো সাহস করতো না বা কোনো রুগীও এগিয়ে আসতো না তাকে সার্জনের যে নাইফের নিচে রাখার জন্য, ওই সময়টাতে স্যারের শুরু। তো ওইভাবে স্যার বাংলাদেশে বেশিরভাগ সার্জারি দেখা যায় যে ফার্স্ট কে করেছে এটার তালিকার মধ্যে স্যারের নাম চলে আসে, কিন্তু মানে অন্যরাও পরে করেছেন, বাট দেখা গেছে যে স্যার পায়োনিয়ার হিসাবে ফার্স্ট ওই সমস্ত সার্জারিগুলি করেছেন। আমি যখন এসে কাজ শুরু করি বাংলাদেশে তো পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জন কেউ ছিল না, অ্যাডাল্ট কার্ডিয়াক সার্জন 2-1টা হয়তো সোজা কেস যেমন এইচডি বা এরকম রোগী করতেন, কিন্তু আমি কখনো কোনো বুকের মধ্যে স্কার দেওয়া রোগী এরকম পাই নাই, যেটা আমি অহরহই দেখতাম যখন আমি ট্রেনিংয়ে ছিলাম সৌদি আরবে। তো আমার খুব খারাপ লাগতো যে কোথায় আসলাম, কেউ তো বুঝেও না আর আমি তো ওইরকম কোনো রোগীও দেখি না। তো হঠাৎ একদিন আমার কাছে একটা রোগী আসলো, তার দেখি পিঠের দিকে কাটা একটা দাগ। আমি যখন এক্সামিন করতেছি তো আমি বুঝতেছি যে এটা একটা অপারেশন পিঠের দিকে কেটে করে, এটা নিশ্চয়ই বাচ্চাটার করা হয়েছে। তখন আমি বললাম যে তোমার সার্জারিটা কে করেছে? তখনও বলল যে আমার প্রফেসর এসআর খান স্যার করেছেন। তখন স্যার এই সার্জারিটা করেছেন, এটার নাম হচ্ছে বিটি শান্ট। আমার মনটা এত আনন্দে ভরে গেল যে আল্লাহ, আমার দেশে একজন স্যার এই কাজটা করে। তো যাই হোক, স্যারকে আমি পরে খুঁজে খুঁজে বের করি এবং আমরা একসাথে পরে স্যারের সাথে আমি অনেকদিন কাজ করেছি আর কি, আমার রোগীর সুবাদে। এইভাবেই স্যারের সাথে পরিচয়। আমি আপনার কাছে আসবো বা অধ্যাপক ডাক্তার এসআর খান স্যার, আমরা ভীষণ আনন্দিত বোধ করছি আপনি আমাদের স্টুডিওতে কষ্ট করে এসেছেন। আমি এই সময়ে আমরা অন্তত শিশু হৃদরোগের ক্ষেত্রে অধ্যাপক নুরুন্নাহার ফাতেমা আপাকে খুব ভালো করে বাংলাদেশের মানুষ চেনে এবং তার সেবা নিয়ে মানুষ অনেক বেশি আনন্দিত হচ্ছে, সুস্থ জীবনে ফিরছে। অধ্যাপক ডাক্তার নুরুন্নাহার ফাতেমার সঙ্গে আপনার পরিচয় কবে হলো, মানে সেই গল্পটা একটু শুনতে চাই। ধন্যবাদ। খুব ইন্টারেস্টিং একটা ঘটনা। আমার হাতে একটা প্রেসক্রিপশন এলো, আমি প্রেসক্রিপশনটি দেখে আশেপাশের লোককে বললাম যে এই প্রেসক্রিপশনটা যার সে অনেক দূর যাবে, অনেক দূর যাবে, অনেক আগের কথা এটা। জি। তো পরবর্তীতে
কি হয়েছে তো জানেনি। জি। এদেশের সম্মানে, পদকে, সব ব্যাপারেই সে তো অনেক প্রথিতযশা এবং অনেক কাজকর্ম করতে পেরেছে। তো এই হিসাবেই আমি প্রথম ছিলাম। পরে খুঁজে খুঁজে দেখলাম যে সে কে। তারপর ওর হাসপাতালে গেলাম, হাসপাতালে গিয়ে খোঁজ করলাম, দেখলাম তার কার্যক্রম। তো এইভাবে আস্তে আস্তে সম্পর্ক গড়ে এখন উঠলো। তো আপনারা অনেক সময় দেখি মানে যুগপতভাবে কিছু অনেক সামাজিক কাজ করছেন, সেই কোন কাজগুলো আপনারা একসাথে এখন করছেন? একসাথে তো অনেক কাজই করছি। তো এর মধ্যে বোধহয় সবচেয়ে বেশি ঘনিষ্ঠভাবে যেটা কাজ করি ওর সাথে, সেটা হচ্ছে বাংলাদেশ চাইল্ড Heart হার্ট Trust। ফাউন্ডেশন। বাংলাদেশ চাইল্ড হার্ট ফাউন্ডেশন এটা প্রতিষ্ঠা করেছিলেন এমআর খান, প্রফেসর এমআর খান সাতক্ষীরার শিশু বিশেষজ্ঞ। উনি প্রতিষ্ঠা করেছিলেন। উনি ইন্তেকাল করলে তারপরে ওরা আমাকে জবরদস্তি প্রেসিডেন্ট করলো। সেই সুবাদে ব্রিগেডিয়ার জেনারেল নুরুন্নাহার ফাতেমা, প্রফেসর নুরুন্নাহার ফাতেমার সাথে আমার পরিচয়। তো তখন এই বাংলাদেশ চাইল্ড হার্ট ফাউন্ডেশনের কার্যক্রম আমি দেখলাম। একে তো অনেক জটিল হৃদরোগের চিকিৎসা করছিল, ইন্টারভেনশন মানে বুক না কেটে অপারেশন না করে। আর পরবর্তীতে অনেক কঠিন অপারেশন করার চেষ্টা হচ্ছিল। এর মধ্যে ওই সৌদি আরব থেকে এবং ব্রিটেন থেকে 2টা চ্যারিটি ফাউন্ডেশন এসে তাদেরকে সাহায্য করতো। জি তো এই সুবাদে আস্তে আস্তে জড়িয়ে পড়লাম। স্যার, আমি এখন একটু আপনার কাছে জানতে চাই যে আপনি যে একাধারে 3টি বিভাগে পারদর্শী একজন মানুষ, সেই সময় আপনি সার্জারি করেছেন, মানে এর পেছনে আপনার এই যে নিজের প্রশিক্ষণ বা নিজের যে দেশের বাইরে গিয়ে পড়তে যাওয়া, সেই সময়ের গল্প একটু শুনতে চাই। কখন আপনার মনে হলো যে আপনার এই ডিগ্রিগুলো নেওয়া উচিত বা আরো বেশি জানা উচিত? কি কি করলেন স্যার আপনার জীবনে? বলা উচিত না, কিন্তু যেহেতু না, না, জিজ্ঞাসা স্যার, করছেন অবশ্যই। বলতেই হবে। জি, স্যার। আমার বাবা লয়ার ছিলেন, ম্যাজিস্ট্রেট ছিলেন। দাদা খুব নাম করা লয়ার ছিলেন কুষ্টিয়াতে। আমাদের আমাদেরই, আর আমাদের কুষ্টিয়া আবার লয়ের খুব একটা ট্র্যাডিশনও আছে। রাধা বিনোদ পাল বলে একজন খুব নাম করা লয়ার, পরবর্তীতে রুহুল আমিন সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে কি ছিলেন, উনিও ইয়েতে। কিন্তু আমার মা ছোটোবেলায় মারা গেলেন হার্টের অসুখ হয়ে। আমি তখন 9 বছর বয়স। তখন উনি বললেন যে আমার তো কোনো চিকিৎসা হলো না। 1949 সালে তখন ছিলেন বিসি রয়, ছিলেন বড় ডাক্তার কলকাতায়। উনি বললেন, মা তোমার কোনো চিকিৎসা পৃথিবীতে নাই, তুমি বাড়ি চলে যাও, তুমি যেভাবে ইচ্ছা খাও থাকো। এই তো মা বললেন তুই হার্টের ডাক্তার হবি। 9 বছর বয়সে ইসের হার্টের ডাক্তার। 1949 স্কুলে পড়ি তখন, ক্লাস 3-এ। তোমাকে নিজে কবরে শোয়াই দিলাম ওই রংপুরে। এরপর থেকে আস্তে আস্তে যখন ক্লাসে উঠলাম, কাজের লোকদেরকে বললাম ডাক্তার সাহেব বলবে আমাকে, না বললে তো কাজের লোকরা আমাকে ডাক্তার সাহেব বলতো। এবং তখন আমি নিজেকে ক্লাস 8, 9, 10 ডাক্তারি করি। আব্বা বললো, শোনো তুমি ডাক্তারি পড়তে পারবে না, অনেক বেশি পড়তে হবে, অনেক বেশি ভালো রেজাল্ট করতে হবে। ম্যাট্রিকে খুব কষ্ট করে পড়লাম। আর আমি যখনই খুব অসহায় বোধ করতাম, তো তখন আমি মাকে বলতাম যে দোয়া করো আমার জন্য। ইন্টারমিডিয়েটে বলো তুই ফার্স্ট ডিভিশনে পাস না করলে মেডিকেল ঢুকতে পারবি না। তো ঘটনা চক্করে ফার্স্ট ডিভিশনে পাস করলাম। তো মেডিকেলে গেলাম, ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়ে ডাক্তারি পড়লাম। রেগুলার পাস করা তখন খুব কঠিন ছিল। 120 জন ভর্তি হলো, 10-15 জন রেগুলার পাস। তো আমার আবার রেগুলার পাস হয়ে গেল। তো এরপরে আর কী করবো, হার্টের ডাক্তারি করবো কী করে। স্যার, ঢাকা মেডিকেলে আপনি কোন ব্যাচ ছিলেন, কোন সালে? এ তো বলা মুশকিল। 1958-এ ভর্তি, মানে কে লেভেল তার আমি জানি না। আচ্ছা, 1958-এ ভর্তি, জি। 63-তে পাস। জি। তো তারপর আমি ভাবলাম যে তাহলে তো একটা করতে হয়, কিছু একটা FRCS করতে হয়। তো তখন ইন্টারভিউ বোর্ডে করলাম। প্রফেসর আসিরুদ্দিন সাহেব খুব কঠিন প্রশ্ন করলেন, ঘটনাচক্রের প্রশ্ন সব জবাব দিয়ে ফেলা। আসিরুদ্দিন সাহেব আশ্চর্য হয়ে আমাদের তাকানো থেকে চিনি না এসব প্রশ্ন জবাব দিল। তো আমার স্কলারশিপ রেকমেন্ড করে দিলেন। তো বিলেতে গিয়ে তো FRCS করলাম এডিনবরা, লন্ডনে করে। তখন আমি থোরাসিক অ্যান্ড কার্ডিয়াক সার্জারিতে ট্রেনিং করতে শুরু করলাম। তো আমি নিজে ট্রেনিং কন্ডাক্ট করতাম। যেখানে থোরাসিক সার্জারি সেখানে থোরাসিক সার্জারি গেলাম, তারপরে কার্ডিয়াক সার্জারিতে এই করে কাজ শিখতে শুরু করলাম ওখানে। খুব কঠিন, বেশ শক্ত ট্রেনিং প্রোগ্রাম। ওই বললাম যে যখনই পেরে উঠি না তখন বলি, মা তুমি আমাকে এই করতে করতে কার্ডিয়াক সার্জন হলাম, থোরাসিক সার্জন হলাম, ভাস্কুলার সার্জন হলাম। তখন তো এই অবস্থা আর কি। তো এরপরে আমি মনে করলাম যে এটাও দুরন্ত পড়াও ছিল,
তো মনে করলাম যে সবাই তো প্লেনে করে বাড়ি যায়, আমি গাড়ি করে বাড়ি যাবো। প্রথমে তো জাহাজে করে নৌকা কিনতে গেলাম, নৌকা দিকে অনেক দাম বেশি, 1 লক্ষ পাউন্ডের নিচে কোনো নৌকা হয় না। কত টাকা দিয়ে আমি নৌকা কিনবো কি করে, মানে বোট আর কি, সেলিং বোট। তো তখন আমি গাড়ি কিনলাম, একটা গাড়ি, নতুন গাড়ি কিনে তারপরে বিভিন্ন অর্গানাইজেশনকে জিজ্ঞেস করলাম কীভাবে যাব। বলে তুমি কোন দেশ দিয়ে যেতে চাও, আমি দেশের নাম বললাম, ওরা আমাকে ম্যাপ করে দিল, ব্রিফ করলো, বলে দিল কী করবা কী না, রাস্তায় কীভাবে সেফলি যেতে পারবা সব বলে। তো আমাকে খুব উইসওয়েল করে দিল। তো আমি একটা তাঁবু কিনলাম, তাঁবু করে রাস্তায় থাকতে হবে বাচ্চাদেরকে নিয়ে। তো তাঁবু নিয়ে আমি ইংল্যান্ডে জঙ্গলে টঙ্গলে গিয়ে লেকের ধারে গিয়ে তাঁবু খাটিয়ে বাচ্চাদেরকে দিয়ে ট্রাই করে দেখি যে ওরা আমার থেকে বেশি খুশি, ওরা তো তাঁবুতে থাকা অনেক বেশি পছন্দ করলো। তো তখন আমি রওনা দিলাম, ইউরোপে তাঁবু করলাম, মিডল ইস্টে হোটেলে থাকলাম, তারপরে ইন্ডিয়া, বাংলাদেশে পৌঁছতে বাংলাদেশে চলে আসলাম। তো এখানে এসেও তাঁবু নিয়ে আবার সেই কী বলে সাতক্ষী, কী বলে ওই যে চন্দ্রঘোনা কি সুন্দরবন, সব জঙ্গল টঙ্গলে গিয়ে তাঁবু করে থাকতাম। আমি তো জানতাম না যে এটা ডেঞ্জারাস। তো এরপরে এসে শুরু করলাম মহাকালী বক্ষব্যাধি হাসপাতালে। মহাকালী বক্ষব্যাধি হাসপাতালের জন্য বললাম হার্টের অপারেশন করবো। সবাই বললো আপনি দাঁড়ান, কী বলছেন বুঝে দেখেন, হার্টের অপারেশন করবেন। মিনিস্ট্রিতে সেক্রেটারি সাহেবরা বললো আপনি হার্টের অপারেশন করবেন, এটা কেমন কথা হলো? তো আমি বললাম যে না, এটা তো কোনো না, সব বাংলাদেশিদের একটা করে হার্ট আছে এবং সে হার্টের অসুখ হয়, তার চিকিৎসা আছে, অপারেশনের চিকিৎসা আছে, ওষুধের চিকিৎসা আছে। তো এই বলে যখন মহাকালী হার্ট অপারেশন করলাম, লোকজন ডিরেক্টর তারপর আরও অন্য অন্য ডিরেক্টরকে দেখে বললেন যে দেখেন পাগল কী করে। তো আমি তো নির্বিকার, হার্টের অপারেশন তো আমার তো শেখা জিনিসটি, তো কোনো অসুবিধা না। তো দেখি যে পারলে হাততালি দেওয়ার একটা অবস্থা আর কি। ব্রিগেডিয়ার আব্দুল মালিক সাহেব তখন এখানে হার্টের ইনস্টিটিউট করছেন, উনি বললেন যে তুমি তাহলে এখানে এসে কিছু কাজ করো। তো আমি ওখানে গিয়ে পার্ট টাইম কিছু কাজ করি, কিছু বক্ষ থোরাসিক। তো তখন সবচেয়ে বড় সমস্যা হলো যে অ্যানেস্থেসিয়া দেবে কে, এ তো একটা টিম ওয়ার্ক, একটা টিম বলতে তো কিচ্ছু নাই। পাস করা কোয়ালিফাইড নার্সরা পর্যন্ত চিনেই না যে লাংস কেমন দেখা যায়, হার্ট কেমন দেখা যায়। তো এই জন্য প্রথম লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে থোরাসিক চেস্ট ওপেন করতাম। তো তারপরে ডক্টর ফালাকে পেলাম, উনি এসে চেস্ট অ্যানেস্থেসিয়া দিতে শুরু করলেন, ওনারা শিখতে শুরু করলেন, একে অপরকে আমরা শেখাতে শুরু করলাম। অপারেশন করতে করতে বেশ কিছু ভাস্কুলার, এখন ভাস্কুলার সার্জারি একটা আলাদা স্পেশালিটি হয়েছে, কার্ডিয়াক সার্জারি একটা আলাদা স্পেশালিটি হচ্ছে, চেস্ট সার্জারি যেটা ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর নুরুন্নাহার ওর আপন ভাই করেন, চেস্ট সার্জারি একটা আলাদা স্পেশালিটি হয়ে গেছে, 3টা আলাদা স্পেশালিটি, ওই এমএস কোয়ালিফিকেশন 3টা আলাদা স্পেশালিটি দেওয়া হয়ে গেছে। এবং এমনকি কার্ডিয়াক সার্জারির মধ্যে অ্যাডাল্ট কার্ডিয়াক সার্জারি এবং শিশু কার্ডিয়াক সার্জারি। স্যার আমি এই প্রসঙ্গে আসবো, অধ্যাপক নুরুন্নাহার ফাতেমা আপনার কাছে একটু জানতে চাই যে স্যার যেমন বলছিলেন যে প্রথম দিকেই যে একটা ধাক্কা, একটু প্রতিবন্ধকতা, বিশ্বাস করতে না পারা, সেটি আপনার জীবনেও আপনি যখন শিশুদেরকে নিয়ে কাজ করতে শুরু করলেন, শিশুদের হার্টের কাজ করতে শুরু করলেন, তখনও কি একই রকম ব্যাপার ছিল কিনা? একদম একই রকম ছিল, একদম। স্যার যেমন বড়দের জন্য এসে বলছেন যে হার্টের রোগ হয়, এটা হলে অপারেশন করা যায়, তখন সবাই ভেবেছে এটা কি জিনিস, এটা তো কোনোদিন শুনে নাই। আর আমি যখন এসে বললাম, তখন কিন্তু অলরেডি মানুষ জানে যে বড়দের হার্টের রোগ হয়, হার্টের বিভিন্ন চিকিৎসা করা যায়, কিন্তু বাচ্চাদের যে হার্টের রোগ হয় এটা বলার সঙ্গে সঙ্গে আমি খুবই একটা বিরূপ পরিস্থিতির শিকার হলাম। সবাই আমাকে বলল যে এইগুলি তুমি যে দেশে দেখে আসছো এটা ওইখানেই সম্ভব, বাংলাদেশে এগুলি সম্ভব না, তুমি এটা ভুলে যাও, ভুলে গিয়ে তুমি একজন ভালো পেডিয়াট্রিশিয়ান, তুমি পেডিয়াট্রিক্সটা নিয়েই থাকো, আমাদের প্রচুর শিশু রোগের ডাক্তার দরকার, তুমি এইটা ছেড়ে অন্য আরেকটাতে যাবে যেটার কোনো রোগী আমাদের দেশে নাই, তুমি কি করবে ওটাতে, যে কোনো রোগী তখন আইডেন্টিফাইড হয় নাই আর কি, হয় নাই। রোগী তো ছিল, রোগী তো ছিল প্রচুর, কিন্তু এরা আনআইডেন্টিফাইড মারাই যাচ্ছিল। তো আমার কলিগরা যারা, যখন আমি পেডিয়াট্রিক কার্ডিওলজিতে কাজ করার জন্য উৎসাহ প্রকাশ করতাম বা রোগী দেখতাম, তখনই তারা আমার নামে যে আবার আমার যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদেরকে কমপ্লেন করতো যে ও তো এখন আমাদের কাজ করে না, ওইটা গিয়ে করছে। তো তারা আবার আমাকে একটু টিপ্পনিও দিত যে হার্টের রোগ কি এখন বাচ্চাদেরও হয় নাকি, আমরা তো এতদিন শুনেছি যে এটা বড়দের হয়। তো এইভাবে অনেক বিরূপ পরিস্থিতি, আমি অনেকগুলি কাজ করে লুকায় লুকায় করলাম। আমার প্রথম কাজগুলি আমি কাউকে জানতে দেই নাই, কারণ জানতে দিলে তারা আমাকে কাজটা করতে দিত না। আমি এখানে একটু জানতে চাই যে মানে এই যে আপনার একটা প্রেসক্রিপশন দেখে স্যারের যে আপনাকে মূল্যায়ন করা বা একটা ভবিষ্যৎবাণী করে ফেলা, মানে ওই সময়ে স্যারের এই উৎসাহ আপনাকে এই পথ চলাটাকে কত সহজ করেছে? স্যার তো যখন দেখলেন যে আমার প্রেসক্রিপশনের মধ্যে এমন কিছু জিনিস হয়তো উনি নমেনক্লেচার পেয়েছেন,
অনেক কিছু পেয়েছেন যেগুলা সচরাচর কেউ ইউজ করে না। আমি যেহেতু স্পেশালি আমি পেডিয়াট্রিক কার্ডিওলজিতে ট্রেন্ড, আমার ওই রকমের লেখা টিকা ছিল, ওটা দেখে স্যার ভেবেছেন যে ও তো নিশ্চয়ই এটা সম্পর্কে অনেক ট্রেনিং প্রাপ্ত, না হলে এগুলি কোথা থেকে। কিন্তু এটা স্যার প্রেসক্রিপশন দেখার কত পরে স্যারের সঙ্গে আপনার দেখা হয়েছে? প্রেসক্রিপশন দেখারও মনে হয় 5-6 মাস পরে হবে স্যারের সাথে আমার দেখা হয়েছে। মানে এটি আপনার কাজ পথ চলাকে সহজ করেছে তো অবশ্যই। হ্যাঁ, স্যার তো পরে যেটা করতেন আমার হসপিটালে চলে আসতেন। আমি যখন স্যারকে রেফার করলাম, আমার একটা পেশেন্ট ছিল, সে মারা যাচ্ছিল, একটা নবজাতক, তো ওর হচ্ছে ট্রান্সপোজিশন অফ গ্রেট আর্টারিস ছিল। তো আমি তাকে করলাম কি, সে মারাই যাচ্ছিল, ওই অবস্থায় তাকে লাইফ সেভ করার জন্য আমি নিজে একটা ইন্টারভেনশন করে একটা ছিদ্র তৈরি করে দিলাম, ওটাকে বলে বেলুন এট্রিয়াল সেপ্টোস্টমি। তো ওইটা করার পরে তো সে সেভ হয়ে গেল। এখন তার তো টাকা পয়সা নাই ওরকম যে ইন্ডিয়াতে যে বাকি যে সার্জারি, তার রক্তনালীগুলো উল্টা, একটা জায়গায় আরেকটা চলে আসছে, এখন কেটে ওইটাকে প্রতিস্থাপন করতে হবে, কিন্তু সে তো আর যেতে পারছে না। তো আমি দেশের মধ্যে তখন আমি স্যারকে বললাম যে স্যার আমার এই পেশেন্টটাকে আপনি করতে পারবেন। তো আমি তো অনেক যত্ন করে বাচ্চাটাকে বেলুন এট্রিয়াল সেপ্টোস্টমি করেছি, বাচ্চার মা বাবা খুবই গ্রেটফুল, কিন্তু আমি তো লাস্ট পর্যন্ত যেতে হবে আমাকে। আমি একটা ব্রিজ তৈরি করে দিয়েছি যে এখন সে গিয়ে ওই ব্রিজটা পার হয়ে এখন সার্জনের কাছে যাবে। তো স্যার তখন করলেন কি, প্রায় প্রতিদিনই আমার এখানে আমার ডিপার্টমেন্টে আসা যাওয়া শুরু করলেন। আমরা স্যার এবং আমি দুইজনই ওই বাচ্চাটাকে কুলে নিয়ে বসে থাকতাম যে ওর জন্য কি করা যায়, কি করলে আমরা এই বাচ্চাটাকে সেভ করতে পারবো। স্যার তখন করলেন কি, ঢাকা মেডিকেল কলেজ থেকে হার্ট নিয়ে এসে, মানে ওখানে তো অনেক পোস্টমর্টেম করে হার্টটা ওরা রাখতো, তো স্যার ওইগুলির মধ্যে নিজে আগে ওই হার্টের মধ্যে অপারেশন করলেন, যে দেখি এটা মানে আগে আসল জায়গায় না করে অন্য জায়গায় করে করে স্যার। তা আমার ফ্রেন্ডরা যারা স্যারের ছাত্র ছিল, ওরা বলল তুমি কি পেশেন্ট স্যারকে দিছো, স্যার তো এখন ঢাকা মেডিকেলের থেকে হার্ট এনে এগুলি করে, তুমি কি দিছো স্যারকে। তো এইভাবে করে স্যারের কাছে পেশেন্টটা পাঠালাম। তো এইভাবে কঠিন রোগী ছিল এগুলির নামও কেউ হয়তো তখন আপনার কাছে আসতো, এটা তো আপনার জন্য একটা সাহসের সঞ্চার ঘটেছে। তখন ওই যে ওইটাতে সবাই বলতো যে এত বড় স্যার, এত বড় একজন সার্জন ওর কাছে আসে, মানে আমার তখন যেখানে আমি কাজ করতাম তারা বলতো যে ও কি করে, ওর কাছে এরকম নাম করা একজন মানুষ আসেন। আরেকদিন এরকম স্যার পেশেন্ট নিয়ে এসে উপস্থিত কেতলেবে, স্যার বসে থাকলেন কেতলেবে। আমরা সেই গল্প শুনবো, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আলোচনায় ফিরছি। অধ্যাপক ডাক্তার এসআর খান, আপনার কাছে জানতে চাই যে চিকিৎসকের জীবনে একটা সফলতার কেন্দ্রবিন্দু থাকে, মানে অনেক বছর পর আপনি এখন 90 ছুঁই বয়সে এসে পড়েছেন, মানে আপনার সারা জীবনে চিকিৎসা করেছেন, প্রশিক্ষণ দিয়েছেন, মানে কোন জিনিসটা মনে হয় যে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ সেটি হয়েছে? এটা কি চিকিৎসাকে ধরবেন নাকি প্রশিক্ষণকে ধরবেন? আমি ইংল্যান্ড থেকে ফিরে এসে যখন বাংলাদেশে কাজ করতে শুরু করলাম, ছেলেদেরকে আমি একটা কথাই বলতাম, আমি এখানে অপারেশন করতে আসি নাই, আমি এখানে অপারেশন শেখাতে এসেছি। আমার যে অপারেশন করা এবং শেখা হয়ে গেছে, এখন তোমাদেরকে অপারেশন শেখানোর মধ্যে আমার কৃতকার্যতা এবং সাফল্য, এটা তোমাদেরকে অপারেশন শেখানোর মধ্যে। তো হার্টের অপারেশন শেখানোর আগে ব্যক্তিত্ব শেখাতে হবে, পার্সোনালিটি ডেভেলপ না করলে হবে না। পার্সোনালিটি মানে কি, খিদা লাগলে হবে না, ঘুম চাপলে হবে না, পরিশ্রান্ত হয়ে গেলে হবে না। তা আমার বউ বল, তুমি কি এদেরকে মেরে ফেলবো নাকি? তা আমরা না, এদেরকে মারবো না, এরাতে তো অন্য লোককে না মারতে পারে সেই কাজ করছি। তো এই জন্য পরিশ্রান্ত, ঘুম, বাড়িতে যাওয়া, এসব কিছু বলা চলবে না। দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা কাজ করে যেতে থাকতে হবে। তো আমি এই জিনিস অনুভব করলাম যে পেটের ধরা বাচ্চাকে মা ছেড়ে চলে যাচ্ছে বিকজ ল্যাক অফ ট্রেনিং। আর আমি প্রশিক্ষণপ্রাপ্ত, না ঘুমিয়ে থাকা, জেগে থাকা, ঘন্টার পর বসে থাকে, এটা আমার ট্রেনিং। এটা তো ওই ট্রেনিংটা আমি পার্টিসিপেট করতে চাচ্ছিলাম আমার ছেলেদের কাছে। যেসব ছেলেদের এইসব যোগ্যতা নেই, তারা হার্ট সার্জারি করতে পারবে না। এরকম ডিটারমিনেশন, এরকম স্লিপলেস, এরকম টায়ারলেস, এরকম ফুডলেস, এরকম একটা সিচুয়েশন থাকতে হবে। তো আলহামদুলিল্লাহ যেসব ছেলেরা পেরেছে তারাই আজকে সবচেয়ে সাকসেসফুল কার্ডিয়াক সার্জন ঢাকায়, বাংলাদেশে। আপনার এই পরিশ্রমের কথা শুনে একটি প্রসঙ্গ মনে পড়ে গেল। আপনি অবশ্যই শুনে থাকবেন যে সিকেডিতে একজন ইউরোলজিস্ট আছেন, অধ্যাপক ডাক্তার কামরুল ইসলাম। তো উনি প্রথম যখন এই কিডনি প্রতিস্থাপন শুরু করেন, উনি রাতে শুরু করতেন, ফজর পর্যন্ত চলতো, এবং এখন পর্যন্ত উনি সম্ভবত
1700 প্রতিস্থাপন উনি সফলভাবে সম্পন্ন করেছেন। এখনো ওই রুটিনেই তিনি আছেন। উনি বলেন যে রাতে বেশি সময় পাওয়া যায়, নীরব থাকে, ঝামেলা থাকে না, ফোন টোন আসে না। মানে এই ডেডিকেশনের কারণেই কি উনি এতদূর পারলেন? আপনার কাছে কি মনে হয়? না, অবশ্যই এ তো করতেই হবে, ডেডিকেশন ছাড়া তো কিচ্ছু হবে না। আমি যেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, আমি এফআরসির জন্য পড়ছি এডিনবারাতে, ও তো ওখানে খুব হেভি কার্টেন দেওয়া থাকতো। তো রাত অনেক হয়ে গেছে, আমি ভাবলাম যে পড়া শেষ করে ফজরের নামাজ পড়ে একটু বিশ্রাম করবো। তো আমার আর খেয়াল নেই, পড়তে পড়তে হঠাৎ কার্টেন খুলে দেখি সূর্য উঠে গেছে। তা আমি নিজেকে বললাম, এই ডেডিকেশন যদি আমি সার্জারি না পড়ে যদি ধর্মীয় কাজে ব্যবহার করতাম, বাতাসের মধ্যে হাঁটতে পারতাম। স্যার আপনার কাছে আসবো, বা অধ্যাপক নুরুন্নাহার ফাতেমা, আপনি আরেকটি উদাহরণ টানতে চাচ্ছিলেন স্যারকে নিয়ে, সেটি যদি বলতেন। স্যার একদিন হলো কি, স্যারের পরিচিত একটা বাচ্চা এরকম, তো ওই বাচ্চাটারও এরকমই একটা খুবই জটিল রোগ। বাচ্চা অলরেডি প্রায় মানে অলমোস্ট 11th আওয়ারে পৌঁছে গেছে, এখন তার আর তেমন কিছু করার নাই। স্যার ওই পেশেন্টটাকে নিয়ে এসে আমার হসপিটালে হাজির। তো আমার হসপিটাল তো জানেনি, ওইটাতে সিভিলিয়ানদের ওইরকম সুযোগ নাই। আমি এখন স্যার চলে আসছেন বাচ্চাটাকে নিয়ে সকালবেলা, তখন ওই দিন আবার কি একটা অকেশনও ছিল, মানে কোনো পারমিশন পাওয়ার বিষয়ে আমি কাউকে পাচ্ছিলাম না, যে একটা উপরের অথরিটির কাছ থেকে পারমিশন নেব। আমি অনেক কষ্ট করে ওই পারমিশনটা নিলাম, নিয়ে আমি ক্যাথল্যাবে নিয়ে গেলাম। নিয়ে যে স্যার যেহেতু আসছেন, আমার যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন শফিউদ্দিন স্যার, কর্নেল শফিউদ্দিন স্যারও চলে আসলেন, যে স্যার আসছেন, এত বড় সার্জন, স্যারও আসলেন। স্যার এবং ওই স্যার দুইজনই কন্ট্রোল রুমে বসে বসে দেখছেন। ওই বাচ্চাটার জন্য অ্যানেস্থেসিয়া দিতে আসছেন যিনি, উনিও হেড অফ দ্য ডিপার্টমেন্ট। সবাই মিলে আমরা চেষ্টা করছি যে বাচ্চাটাকে কিভাবে সেভ করা যায়, কিভাবে বাচ্চাটাকে মানে একদম লাস্ট মোমেন্ট ওখানে আইদার ডু অর ডাই এর মতো অবস্থা। তো যাই হোক, আমরা কোনো রকমে ওই কাজটা শেষ করলাম। কিন্তু ওই দিন ওই যে অকেশন ছিল, কোনো কাজ করার নিয়ম ছিল না, নিয়ম বহির্ভূতভাবে আমি জোর করে বলতে গেলে বাচ্চাটাকে নিয়ে গেছি। তখন আমি খুব বিরূপ একটা প্রতিক্রিয়ার মধ্যে পড়ে গেলাম, যে এরকম একটা টাইমে যখন কোনো লোকের কাজ করার কথা না, তখন আমি নিয়ে তাদেরকে কাজ করাচ্ছি, অন্য লোকদেরকে ডেকে আনতেছি, সবাইকে নিয়ে একটা তুড়জোড় হুলস্থুল কাণ্ড, তার মধ্যে স্যারও চলে আসছেন। তো আমার তখন একটা বিরাট হয়তো একটা ঝামেলা হতো আর কি ওই দিনের ওই কাজের জন্য। কিন্তু আমি তো ওই বাচ্চাটাকে চিনি না, আমি শুধু ওই বাচ্চাটার যান বাঁচানোর জন্য চেষ্টা করেছি। তো স্যার যেহেতু ছিলেন, আমি ওই দফা আর কি মোটামুটি একটু আমার বেঁচে গেলেন বলা যায় যে আমি তখন বলছি যে স্যার নিয়ে আসছেন, আমি কিভাবে না করি, স্যার তো পেশেন্ট নিয়ে চলে আসছেন, তো আর এইটার প্রসিজিওরটা আমি করতে পারি, সেখানে আমি কিভাবে না করব। তো ওইটাই ছিল একটা ঘটনা মনে করার। আমি স্যারের কাছে আরেকটু জানতে চাই যে মানে যারা শীর্ষ সার্জন আছেন তাদেরকে তো আপনি শিখিয়েছেনই, মানে এই মানে প্রশিক্ষণ যাদেরকে দিয়েছেন এই সংখ্যা কত হবে আনুমানিক? তাও মানে আপনার এখন ঘুরে ফিরে 500 হয়ে গেছে। 500 হয়ে গেছে, কারণ আমি তো কার্ডিওলজির পরীক্ষকও ছিলাম। জি। এবং কার্ডিওলজির একটা বিরাট একটা অংশ ট্রেনিং আমাদের কাছে করতে হতো। যারা সার্জন না, তারা তো হার্ট তো মানে একটা দিই তো হার্ট, তার একটা অংশ কার্ডিওলজি, একটা অংশ কার্ডিয়াক সার্জারি। তো ডিপ্লোমা এবং এমডি কার্ডিওলজির ট্রেনারও আমি ছিলাম। তো এই মিলিয়ে এখন বাংলাদেশে জেলা ভিত্তিক 64টা জেলা, সমস্ত জেলাতেই এখন স্পেশালিস্ট আছে, কার্ডিওলজিস্ট আছে। কার্ডিয়াক সার্জন সব জায়গায় নাই, কিন্তু কার্ডিওলজিস্ট আছে। আমি একটু বর্তমান প্রসঙ্গে একটু আসি, যে বাংলাদেশে আমি প্রথমেই বলছিলাম যে কার্ডিয়াক সার্জারি বলি বা হৃদরোগের চিকিৎসা সব থেকে বেশি প্রসারিত হয়েছে, যেটা আপনি বাংলাদেশে শুরু করেছেন। আপনার একেবারে প্রথম দিনের বাংলাদেশের যে কার্ডিয়াক সার্জারিটা প্রথম করলেন, সেটার ইতিহাসটা একটু শুনতে চাই আপনার। 81 সালে একটা ছেলেকে হার্টের মধ্যে একটা ছিদ্র ছিল, ওটা অপারেশন করা হলো 81 সালে এককভাবে। আমার সাথে আমার সহকর্মী মারহুম নবী আলম খান সাহেব, আরেকজন জাপানি সার্জন ছিলেন, আমরা সবাই মিলে করলাম। তো হার্টের মধ্যে তো একটা পারফিউশন মানে হার্ট লাং মেশিন লাগে। হার্ট লাং মেশিনের সাহায্যে হার্টটাকে বন্ধ করে ফেলে, কিন্তু সার্কুলেশন শরীরের সব জায়গায় চলে, হার্ট ছাড়া। তখন হার্টটা বন্ধ করে তখন হার্ট তার ভিতরে যে ছিদ্র আছে, জাতীয় হৃদরোগের কথা বলছেন। হ্যাঁ হ্যাঁ, তখন তো শুধু একমাত্র জাতীয়। তখন স্যার ছিলেন পরিচালক, ব্রিগেডিয়ার সাহেব মালিক স্যার, ব্রিগেডিয়ার পরিচালক ছিলেন। হ্যাঁ, আর আমার সহকর্মী নবী আলম খান সাহেব এবং আমি মিলে এই অপারেশনটা করলাম। এটি প্রথম 81 সালে। আচ্ছা, 81 সালে পরে 1955 সালে প্রথম হার্ট সার্জারি হয় মিনিয়াপলিসে। তো সেই হিসাবে তারপরে 81 সালে আমরা করলাম।
আচ্ছা, মানে সেই দিন ওই রোগীটা চুজ করা বা প্রস্তুতি নেওয়া, ওই সময়ের অন্যান্য যারা ছিল তাদের মন্তব্য সবকিছু মিলে আরেকটু বিস্তারিত জানতে চাই। ব্রিগেডিয়ার সাহেব, আমি, নবী আলম খান সাহেব, আমাদের এরকম একটা ডমিনেন্ট একটা সিচুয়েশন, কেউ কিচ্ছু বলার কেউ ছিল না। ফাতেমা একা পড়ে গেছে, মেয়ে লোক মানুষ, যে যা ইচ্ছা তাই বলছে, আমাদের কিরকম বলার কেউ ছিল না। আর ব্রিগেডিয়ার সাহেব খুবই আশা করেছিলেন, উনি প্রথম হার্ট সার্জারিতে নেতৃত্ব দেন পাকিস্তানে, তারপরে উনি আবার এসে বাংলাদেশে এসে নেতৃত্ব দেন কার্ডিওলজি ও কার্ডিয়াক সার্জারিতে। সেই হিসেবে কেউ কারো কিছু বলার ছিল না। আমরা রুগী পছন্দ করে নিলাম, তারপরে রুগীর সমস্ত কিছু দেখলাম, করলাম। আগে থেকে আমার তো লন্ডনে করা ছিল, ইংল্যান্ডে, সেই হিসাবে সব চেকলিস্ট, অনেক বিশাল একটা চেকলিস্ট করতে হয়, এ সমস্ত করে অপারেশন। আর অপারেশনটা খুব সিম্পল, কিন্তু তখনকার জন্য আমাদের জন্য এটা বিরাট ব্যাপার। কিন্তু এইটা প্রথম যে হলো, এটা কতটা আলোচনায় আসলো বাংলাদেশে প্রথম কার্ডিয়াক সার্জারি? বাবা, সেই ফজল লোহানী সাহেব তো তার কি টেলিভিশন, এরকম আজ থেকে 43 বছর আগে আমাকে দুর্ভাগ্যবশত আবার টেলিভিশন আসতে হয়েছিল। তারপরে ফজল লোহানী প্রধান নাম। তারপরে কি আপনি আজকে আসলেন না? মাঝে অনেক না চেনেই না কেউ। এটা আমরা আমাকে প্রায় সময় জিজ্ঞাসা করে আপনি কে, জানলাম যে আমি সিরাজুর রহমান খান। বলে ও আচ্ছা, কি করেন? এই কবিরাজি করি। পাশ করেছেন তো নাকি? বলে হ্যাঁ, পাশ করা কবিরাজি। এই পর্যন্ত কথা শেষ। যেই আমাকে জিজ্ঞেস করে নাম কি, তার মানে সে আমাকে চেনে না, তা বেশিরভাগ লোকই চেনে না। আর তাছাড়া চেহারা স্রোতের সাথে কাজের পার্থক্য বিরাট। অনেকে দেখে মনে করে কোনো মসজিদের ইমাম টিমাম হবে। আমরা নিঃসন্দেহেই এই নতুন সময়ের টিভি হলেও এখন টিভি আমরা খুব গর্ববোধ করছি আপনাকে এত বছর পর টেলিভিশনে পেয়ে। অধ্যাপক নুরুন নাহার ফাতেমা, আপনার কাছে জানতে চাই যে আপনাকে আমি একটি অনুষ্ঠানে প্রশ্ন করেছিলাম অনেক আগে যে স্বাধীনতা পদক পাওয়া বেশি সহজ নাকি রাষ্ট্রের হয়ে মানে নিজেকে মেলে ধরা কাজ করা বেশি সহজ? আপনি বলেছিলেন যে পদক পাওয়াটা কম্পারেটিভলি অনেক বেশি সহজ, কিন্তু রাষ্ট্রের হয়ে যখন কাজ করতে যান তখন অনেক ধরনের বাধার সৃষ্টি হয়। এটি আমাদের বাংলাদেশের কালচার এমনই। আমি আপনার কাছে একটু জানতে চাই যে যার হাত ধরে বাংলাদেশে প্রথম কার্ডিয়াক সার্জারি হলো, তাকে বাংলাদেশ কতটা বাংলাদেশের প্রয়োজনে ব্যবহার করতে পারছে? এটি আরো অন্যভাবে ব্যবহার করা যেত কিনা আপনার কাছে? অবশ্যই ব্যবহার করা যেত। আমি তো মনে করি যে স্যারের শুধু একটা পদক নয়, স্যারের অনেকগুলি পদকই পাওয়ার কথা। স্যার যেভাবে বাংলাদেশে কার্ডিয়াক সার্জারির সূত্রপাত করেছে, স্যার যদি সাহস করে ওই সময় না করতো, হয়তো আরো অনেক বছর পিছিয়ে যেত। আমরা হয়তো এখন যেভাবে আমরা লার্নিং কার্ভের একদম পিকে অবস্থান করছি, হয়তো ওই পিকটা আসতে আসতে আরো হয়তো দেরি হয়ে যেত। সুতরাং স্যারের যে মূল্যায়ন, আমি মনে করি যে স্যারের মূল্যায়নটা আমাদের রাষ্ট্র ঠিক মতো এখনো করতে পারে নাই, এবং স্যারকে ওইভাবে কাজেও লাগানো যায় নাই। স্যারের যেরকম ট্রেনিং দেওয়ার, মানুষের মধ্যে, তার ছাত্রদের মধ্যে ট্রেনিং দেওয়ার একটা ইচ্ছা বা প্রবণতা, এইটার জন্য দরকার একটা ট্রেনিং ইনস্টিটিউটের। যদি এরকম হতো যে একটা সার্জনদের জন্য আলাদা একটা ট্রেনিং ইনস্টিটিউট হতো, সেখানে স্যার যদি প্রফেসর হিসাবে থাকতেন, হ্যাঁ, এমেরিটাস প্রফেসর হিসাবে স্যার থাকতেন, সেখানে স্যার এখনও কিন্তু স্যারের যে, যদিও স্যার 85 ইয়ার্স ওল্ড, বাট এখনও স্যারের মধ্যে কিন্তু একটা ইয়াং মানুষের মতোই কর্মস্পৃহা আছে। স্যার এখনো ট্রেনিং দিতে পারেন। আমরা তো ব্রিগেডিয়ার মালেক স্যারকে দেখেছি, উনি 94 বছর বয়সে কি অ্যাক্টিভলি দৌড়ছেন, কাজ করছেন, প্রোগ্রাম কন্ডাক্ট করছেন। একই রকম, বরং আমি মনে করি যে স্যার আর একটু বেশি স্ট্রং, একটু মানে স্ট্রেংথের দিক থেকে স্যারের স্ট্রেংথ আরও বেশি। তো স্যার যেটা চায় যে স্যার একটা মোবাইল হার্ট ক্যাম্প করতে চায়, এইটাই তার স্বপ্ন, যে একটা বড় একটা অ্যাম্বুলেন্স টাইপের গাড়ি থাকবে, সেটার ভিতরে বিভিন্ন ইকুইপমেন্টস নিয়ে। আমি সেই গল্পটা স্যারের মুখ থেকে শুনতে চাই। আমরা ফিরছি কিছুক্ষণের মধ্যে একটি বিরতির পরে। অধ্যাপক ডাক্তার এসআর খান, আপনার কাছে জানবো যে মানুষের জীবনের তো স্বপ্নের কোনো শেষ নেই। এই স্বপ্ন দেখতে দেখতে এত দূর এসছেন, এখনো স্বপ্ন দেখেন। এখন কোন স্বপ্ন দেখছেন ম্যাডাম, যেটি আসলে যে প্রসঙ্গের অবতারণা করলো সেটি কেমন, বা কেমন হলে আপনার অন্তত অনেক বেশি ভালো লাগতো? ও তো মানে খানিকটা শ্রদ্ধায়, খানিকটা সম্মানে, খানিকটা ভালোবাসায় মোবাইল হার্ট ক্যাম্পের কথা তুলেছে। মোবাইল হার্ট ক্যাম্প একটা ছোট প্রোগ্রাম, এমন কোনো বিশেষ ব্যাপার না। আমি যখন হার্ট সার্জারি শিখে বাংলাদেশে এলাম, তখন আমি অনুভব করলাম হার্ট সার্জারি খুব এক্সপেন্সিভ, খুব মূল্য কি এক্সপেন্সিভ, বাংলা মানে ব্যয়বহুল। তখন আমি ভাবলাম যে
হার্ট সার্জারি শিখে এসেছি ভালো কথা, কিন্তু এত ব্যয়বহুল হওয়ার থেকে প্রিভেনশন ইজ বেটার দেন অ্যান্ড চিপার দেন কিওর, এইটার উপরে তখন আমি শুরু করলাম বাংলাদেশ হার্ট রিসার্চ অ্যাসোসিয়েশনের মাধ্যমে। এটা একটা সোশ্যাল ওয়েলফেয়ার রেজিস্টার্ড একটা অর্গানাইজেশন। এটার মাধ্যমে হার্ট ক্যাম্প করতে শুরু করলাম বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সব জায়গায়। উইকেন্ডে হার্ট ক্যাম্প করি, সারা উইক বসে বসে হার্ট অপারেশন করি। হার্ট ক্যাম্পের মধ্যে যেসব জিনিসগুলো বলতে চেষ্টা করলাম সেটা হচ্ছে যে আপনারা অনেকাংশে হৃদরোগকে প্রতিরোধ করতে পারেন। হৃদরোগ প্রতিরোধ করা আপনাদের জন্য সহজ, সম্ভব এবং করা উচিত। তো সেইভাবে জন্মগত হৃদরোগ প্রতিরোধ করা, অ্যাকোয়ার্ড হার্ট ডিজিজ প্রতিরোধ করা মানে হার্ট অ্যাটাকের প্রতিরোধ করা, রিউমেটিক বাতজ্বরের হৃদরোগ প্রতিরোধ করা এবং শিশু হৃদরোগ প্রতিরোধ করা, বিশেষ করে ভাইরাস জনিত, রেডিয়েশন জনিত, পেটে বাচ্চা থাকলে যেসব সাবধানতা অবলম্বন করা উচিত। খুব ঘনিষ্ঠ আত্মীয় স্বজন বিয়ে শাদী করলে আরবদের খুব বেশি হয়, তারা একই গোত্রের মধ্যে বিবাহ শাদী করে, কনস্যাঙ্গুইনাস ম্যারেজ বলে। তো কনস্যাঙ্গুইনাস ম্যারেজ হলে পারে জন্মগ্রহণ হৃদরোগের সংখ্যা বেশি হয়। তো এসবগুলো বলে বলে মানুষকে একই কথা বারে বলতে হয়, তারা তো সব হৃদয়ঙ্গম করতে পারে না। মানুষকে বুঝাতে পারি, বলতে পারি, কিছু দুই একটা ট্যাবলেট দিতে পারি বিনা পয়সায়, বিনামূল্যে অল্প স্বল্প কিছু পরীক্ষাও করতে পারি। এইগুলো একটা গাড়ির মধ্যে সেট করে নিয়ে গেলে পারে অনেক সুবিধা হয়। হার্ট ক্যাম্প করতে গেলে একটা জায়গাকে চিহ্নিত করতে হয়, একদিনের বেশি করা যায় না, দুদিন খুব বেশি চলে যায়। ওষুধপত্র নিয়ে যেতে হয়, জোগাড় যন্ত্র করতে হয়, অনেক ব্যবস্থা করতে হয়। কিন্তু একটা মোবাইল হার্ট ক্যাম্প করলে পারে সব জিনিসই গাড়ির মধ্যেই থাকবে, গাড়িটা নিয়ে ওখানে গেলে পারে। আর আমরা হার্ট ক্যাম্প করি একদিন থেকে দুদিন, আমরা মোবাইল হার্ট ক্যাম্প করলে 7 দিন ওখানে গাড়িটা থাকতে পারবে। ভিতরে শোয়ার থাকার ব্যবস্থা থাকবে, এয়ার কন্ডিশন থাকবে, জেনারেটর থাকবে, একটা তাঁবু করে সেই তাঁবুর মধ্যে রুগী থাকবো। রুগী সব গাড়িতে উঠলে পারে গাড়ি নষ্টই হয়ে যাবে। আর গাড়ির মধ্যে একটা ছোটো এক্সরে মেশিন থাকতে পারে, একটু প্যাথোলজিটা টেস্ট করার জন্য কিছু সাধারণই থাকতে পারে, কিছু ওষুধ থাকতে পারে। আর এখান থেকে বিশেষ করে স্পেশালিস্টের আমার একটা লিস্ট আছে, 30-40 জন স্পেশালিস্ট ঢাকায়, তাদের টেলিফোন নাম্বার, এদেরকে রোটেশনাল বেসিসে এদের ডিউটি রোটা করে দিতে পারি। তার মধ্যে একজন স্পেশালিস্ট নুরনার মতো একজন স্পেশালিস্ট 2 মাসে একদিন আসবে। তো 2 মাসে একদিন সে তো শুধু ফোন রিসিভ করবে, ওই পেরিফেরিতে যে ডাক্তার দেখবে রুগী, সে দেখে হয়তো ওনার সাথে পরামর্শ নিতে পারে। এই ধরনের একটা ব্যবস্থা হতে পারে মোবাইল হার্ট ক্যাম্পে। এই জন্য মোবাইল হার্ট ক্যাম্পের অনেক সুবিধা, অনেক। এই যে গোটা গাড়ি যেটা মানে যে যানবাহন যেখানে এত ওয়েল ইকুইপড থাকবে, এটার খরচ আনুমানিক কত হতে পারে স্যার? খুব বেশি না। আমি আগে মনে করেছিলাম যে ইন্ডিয়া থেকে একটা চেসিস নিয়ে আসবো, টাটা থেকে নিয়ে সেখানে বডিটা তৈরি করবো, আমাদের পরামর্শ অনুযায়ী কোথায় কি রাখতে হবে। খুব বেশি না, আমার মনে হয় যে 50 লাখ টাকা একটা চেসিস গাড়ি টাড়ি হলো, তার সাথে আরও ইকুইপমেন্ট দিয়ে আস্তে আস্তে বিল্ড আপ করলে 1 কোটি টাকাই হতে পারে বড় জোর। কিন্তু ইট উইল বি এ ভেরি গুড ভ্যালু ফর মানি। এই পয়সায় এত লোককে চিকিৎসা করা যাবে। আর সবচেয়ে মজা হয়েছে যে দূর দূরান্তরে গ্রামে গঞ্জে দেখা যাবে, যেখানে মানুষ, বিশেষ করে আমি বলি মার্জিনালাইজড পিপুল, তারপরে ভালনারেবল পিপুল। এগুলো বাংলা কি? ভালনারেবল মানে যাদের রোগ সম্ভাবনা বেশি, মার্জিনালাইজড মানে দরিদ্র, অসহায়, ভাসমান মানুষ বা নিম্নবিত্তের মানুষ, বিশেষ করে মেয়ে মানুষ এবং বাচ্চা। কারণ পুরুষ লোক করে কি শহরে চলে যায়, পুরুষ লোক মোবাইল বেশি, তাদের একটু এক্সপোজার সুবিধা। কিন্তু মেয়েরা তো গ্রামে গঞ্জে থাকে, লাজুক শরম করে থাকে। কিন্তু অসুখ তো সবারই একসঙ্গেই হয়। আর ছোট শিশুরা, অসহায় শিশু, আমাদের দেশে তো 2, 4, 5টা বাচ্চা হয়। একেবারে প্রধান কারণ, মৃত্যুর প্রধান কারণ, সব থেকে বেশি মারা যাচ্ছে। তো সেই হিসাবে মার্জিনালাইজড, ভালনারেবল, উইমেন, চিলড্রেন, এদেরকে রিচ করার জন্য মোবাইল হার্ট ক্যাম্প খুব সুবিধা। কারণ এরা শহরে গ্রামে হাসপাতালে আসার সম্ভাবনা অনেক কম, এই এক। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমার বেশ ব্রিফিং আছে, পোশাক পরিচ্ছদ একটু মানে সাধারণ খুব সরল পোশাক পরিচ্ছদ পরা, চেয়ারের শুরুতে কথাবার্তা নেই। আমাদের টাইমিং, জ্ঞান এবং আমাদের কালচার গ্রামের লোকের সাথে আমি বলি ডিফারেন্ট, নট ইনফেরিয়ার। তারা ডিফারেন্ট, তারা তাদের মতো চলে। তো এই ডিফারেন্টটা রেকগনাইজ করা আমার জন্য খুব ভালো লাগে আমার কাছে। কিন্তু একটা গ্রামে আছে, মোবাইল ফোন আছে, কালার টেলিভিশন আছে, খবরের কাগজ আছে, টিস্যু পেপার আছে। আমি তো বিলাতে টিস্যু পেপার ভাবতেই পারতাম না। টিস্যু রোল আছে, কোকা কোলা আছে, হার্টের কিছুই জানে না। স্যার, আপনার প্রসঙ্গ থেকে আমি একটু ম্যাডামের কাছে জানতে চাই। আপনি দেখবেন যে বাংলাদেশে এখন আমরা জাতীয় হৃদরোগ হাসপাতালের কথাই বলি, যেখানে স্যার প্রথম কার্ডিয়াক সার্জারি করেছেন। সেখানে চিন্তা করা হচ্ছে যে আমরা কিভাবে একটা রোবোটিক সার্জারি করতে পারি। কিন্তু সরকার তো সবসময় টাকা খরচ করে থাকে কত বেশি সংখ্যক মানুষকে তিনি ট্রিটমেন্ট মানে সরকার দিতে পারবে।
তো এই যে একটা অভিনব একটি আইডিয়া, যেমন আমরা কিন্তু এখন দেখছি যে ব্লাড কালেকশনের ক্ষেত্রে একটি গাড়ি চলে যাচ্ছে একটি ইনস্টিটিউটে, একটি বিশ্ববিদ্যালয়, ওখানে দাঁড়িয়ে একদম সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত তারা ব্লাড কালেকশন করছে। এরকম অনেক কিছুই ইজি হয়ে গেছে। তো আমাদের থেকে ওই যে একজন দুইজনের যিনি হয়তো টাকা বিয়ার করতে পারবে বা রাষ্ট্রের অনেক টাকা খরচ হবে, তার থেকে বরং এই মডেলে যাওয়াটা আমাদের জন্য বেশি জরুরি কিনা, বা এটিকে আমরা রাষ্ট্রের সঙ্গে বা সরকারের সঙ্গে কখনো আলোচনায় বসেছি কিনা? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আসলে ব্যক্তিগত লেভেলে তো এই কাজগুলি করে, হয়তো স্যার একটা গাড়ি অ্যারেঞ্জ করলেন, জি, এই একটা গাড়ি হয়তো নানা উপজেলায় রোস্টার করে করে এক এক সময় গেল। বাট এটা যদি গভর্নমেন্ট একটা প্রজেক্ট হিসাবে নেয়, বটেই, হ্যাঁ, গভর্নমেন্টের তো অনেক টাকা আছে, তারা তাদের এটা সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে এটা একটা প্রজেক্ট হিসাবে নিতে পারে, যে একটা মোবাইল হার্ট ক্যাম্প, অথবা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এটা নিতে পারে, যে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে গ্রামে এই তাদের সরকারি ডাক্তারদেরকে দিয়ে রোস্টার করবে। সরকারি যারা আছেন চাকরিতে তাদেরকে দিয়ে রোস্টার করাটা সহজ, কারণ তারা তো চাকরি করেন। সুতরাং তাদের সরকার তো টেলিমেডিসিনও চালু করেছে, অনেক জায়গায় কিন্তু করছে সরকারি হাসপাতালের সাথে উপজেলাতে যুক্ত হয়ে। এটা কিন্তু খুব একটা কঠিন না, একটা ইকো মেশিন, একটা এক্সরে মেশিন, একটা ইসিজি মেশিন, আর কিছু ব্লাড প্রেশার, কিছু ঔষধপত্র, এগুলি হলেই কিন্তু একটা ইকুইপমেন্টসগুলো মোটামুটি হয়ে যায়। আর সাথে যদি 2-1 টেকনিশিয়ান এবং ডাক্তার মিলে এক একটা জায়গায় গেল, হয়তো 15 দিনের একটা ট্রিপে গেল, একটা এলাকা শেষ করে আসলো, আরেকটাতে গেল 15 দিনের জন্য আরেকটা এলাকা শেষ করে আসলো। এতে করে হবে কি, যদিও স্যার যেটা বলছেন যে ট্রিটমেন্ট, ওখানে তো আর হার্টের সার্জারি করা যাবে না, আপনি এটা ওয়ার্ন করে আসলেন, কিন্তু স্ক্রিনিংটা হবে। স্ক্রিনিং মানে কি, কে কে এখানের মধ্যে অসুস্থ আছে, কার চিকিৎসা লাগবে, কারটা কম খরচে হবে, কারটা বেশি খরচে হবে। আমাদের দেশে তো ওই মারা যাওয়ার আগের দিন জানা আর কি, মানে অবস্থা এরকম। এবং আপনি যদি দেখেন যে বাংলাদেশে এখন যত টাকার হিসাব, আপনি দুর্নীতি বলেন আর এমনি বলেন, মানে কথা বললেই 1000 কোটি টাকার নিচে আসলে কিছু নাই, মানে লক্ষ কোটি, মানে নানান রকম। আবার বাজেটের ক্ষেত্রে আপনি দেখেন, আমরা এত অপ্রতুল বাজেট বলছি, কিন্তু সেই বাজেটও আবার প্রতি বছর ফিরে যাচ্ছে 14%, 15%, 30% পর্যন্ত ফিরে যাচ্ছে। ও আমরা আসবো, আমরা আরো একটি ছোট্ট বিরতি, শেষ বিরতি নিয়ে আলোচনায় ফিরছি। অধ্যাপক এসআর খান, আপনার কাছে জানবো যে এই 53 বছরের বাংলাদেশে এসে যখন আপনারা শুরু করেছিলেন হৃদরোগ, অবশ্যই আপনার সঙ্গে আলাপচারিতায় আপনি সন্তোষ প্রকাশ করেছেন। অনেক সার্জারি হচ্ছে বাংলাদেশে, এক একটা সেন্টারই 1000, 2000, 3000 পর্যন্ত করে ফেলছে। কিন্তু আমরা দেখছি যে এখনও বাংলাদেশের মানুষ কার্ডিয়াক সার্জারির জন্যে পার্শ্ববর্তী দেশ বা বিভিন্ন দেশে যাচ্ছে। এটার অনেকগুলো কারণ, সেই কারণে আমি যেতে চাই না। কিন্তু বিকেন্দ্রীকরণটা কত জরুরি, মানে আমি সবই যদি ঢাকায় করি, সেন্টারগুলো যদি সব ঢাকা কেন্দ্রিক থাকে, তাতে তো একটা সীমান্তবর্তী অঞ্চলের মানুষ, সে তো তার কস্ট হিসেব করে, তারও দেশপ্রেম আছে, কিন্তু সে দেখে যে আমার কত কমে আসলে হয়ে যাচ্ছে। এটি কত জরুরি বলে আপনি মনে করেন? একেবারে যে দেয় তা নয়। জিয়া হার্ট ফাউন্ডেশন বলে একটা হার্ট হাসপাতাল আছে দিনাজপুরে, সেখানে তারা আমি গিয়ে দেখে এসেছি, সুন্দর কার্যক্রম করছে, তাদের প্রোগ্রাম খুবই ভালো। এই জন্য বিকেন্দ্রীকরণটা কোনো অস্বাভাবিক বা অসম্ভব বা অসুবিধা বলে মনে হয় না। আমাদের এখন অনেক ট্রেন্ড ম্যান পাওয়ার আছে, আমাদের কার্ডিওলজিতে সারা দেশে ছড়িয়ে রয়েছে, তো এগুলো করা সম্ভব। একটু ব্যয়বহুল, কিন্তু সরকারের কাছে এই ব্যয় কিছুই না। একটা ক্যাথ ল্যাব যদি লুক আফটার করা যায়, ক্যাথ ল্যাব দেশের যত টাকা দেশে থেকে যায় সেই অনুযায়ী তো এটা কিছুই না, বরং রিটার্ন। তো একটা ক্যাথ ল্যাব করলে পরে কার্ডিওলজিস্টের কাজে লেগে গেলেন, পিডিয়াট্রিক কার্ডিওলজিস্টের কাজে লেগে গেলেন, আর আমরা সেখান থেকে একটা ক্যাথ ল্যাব দিয়ে তো স্ট্রোকেরও কাজ হয়ে যাবে, সবকিছুতেই লাগবে। ক্যাথ ল্যাবের তো এখন তো সব কম্পিউটারাইজড, তো সবকিছুতেই লাগবে। তো সেখানে পেয়ে গেলাম। তারপরে আমি কার্ডিয়াক সার্জারিতে আজকাল হয়েছে কি, অনেক অপারেশন হার্টে করা হচ্ছে বাইপাস ছাড়া, মানে এই হার্ট মেশিন ছাড়া অনেক অপারেশন, বিশেষ করে বাইপাস এখন 70% বা বাইপাস দিয়ে করে না, মেশিন দিয়ে করে না, এমনি করে। তো টেকনিক, একটা প্রশিক্ষণ টেকনিক একটা ডেভেলপ করেছে। শুধু হার্টের ভিতরে যেতে গেলে পরে হার্ট মেশিন লাগবে। হার্ট মেশিন ব্যয়বহুল। আবার যেটা বলছিল আর কি, 70-80 হাজার, 80 লাখ বা 1 কোটি একটা মেশিনের দাম। একটা মেশিন এমন 20-30 বছর কাজ করবে, কোনো সমস্যাই নেই। ওপেন হার্ট সার্জারি বাংলাদেশে হচ্ছে, এবং এটা ক্রমান্বয়ে বাড়তেই থাকবে শুধু।
আর দক্ষতা বেড়ে যাচ্ছে। বটেই। আমরা 7 ঘন্টা 8 ঘন্টা একটা ওপেনার সার্জারি করতাম, এখন 2 ঘন্টার বেশি প্রস্তুতি আসে না। 2 ঘন্টায় স্কিন টু স্কিন বলি আমরা, স্কিন কেটে স্কিন সেলাই করার পর্যন্ত 2 ঘন্টা লাগে। তো এখন অনেক কম সময় করছে। একজন সার্জন আগে কি করতাম সে তো পরে বলবো, একজন সার্জন 8টা পর্যন্ত কেস করে, 9টা পর্যন্ত কেস করে। কালকে আটটা তো গড়ে করছে, না করে না, একটু বেশি না মানে যেমন আমরা অধ্যাপক জাহাঙ্গীর কবিরের কথা শুনলাম, উনি বললেন যে উনি 8টা করছেন, আমার ছেলে অনেকেই করছেন আর কি স্যার, 8টা করছেন। তো এই একটা অস্বাভাবিক সংখ্যা, এরকম সংখ্যা পৃথিবীতে কেউ কল্পনা করতে পারে না। মানে একটা আমেরিকান কোথায় আমরা পৌঁছেছি যদি 1টা থেকে 2টো কেস ডেলি করে খাইকে, আর সেখানে যার কথা বললেন যে 8টা কেস করে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে, বিভিন্ন হাসপাতালেই অনেকেই 4-5টা করে কেস করতে হয় দিনে। এটা বিশাল ব্যাপার। তো সেই হিসাবে পেরিফেরিতে এখন আমি মনে করি ডিভিশনাল হেডকোয়ার্টারে একটা অবশ্যই কার্ডিয়াক সার্জন যেতে পারে, থাকতে পারে। এটা একটা প্রশিক্ষণপ্রাপ্ত দৃঢ় মনোবৃত্তির ছেলেকে হতে হবে। সে যদি গিয়ে দাঁড়ায় ওখানে, সব বাকি সব হয়ে যাবে। স্যার আপনাকে ধন্যবাদ। আমি শেষ প্রশ্ন অধ্যাপক নুরুন নাহার ফাতেমা আপনার কাছে শুধু জানতে চাই যে স্যারকে নিয়ে আসলে আর কি করা যেতে পারে, বা স্যারকে নিয়ে আসলে রাষ্ট্রই কি করতে পারে? আমাদের হাতে তো কিছু নাই করার মতো। আপনার কাছে একটু। হ্যাঁ, ধন্যবাদ এই প্রশ্নের জন্য। প্রথম বিষয় হচ্ছে স্যারকে একটু স্বীকৃতিটা দিলে ভালো হয়, যে স্যারের যে কাজের অবদান, এই অবদানটা স্যারের একটু আমাদের সবার স্বীকার করেন। বাংলাদেশের মানুষেরও ম্যাথস লেভেলে জানার প্রয়োজন আছে। হ্যাঁ, প্রথমটা হলো স্যার যে এত কষ্ট করেছেন, একটা সাবজেক্ট দাঁড় করিয়েছেন, এত ছাত্র তৈরি করেছেন। স্যারের তৈরি করা ছাত্ররাই এখন কিন্তু সব জায়গায় যে 8টা 10টা সার্জারি করছে, এরা কিন্তু স্যারেরই ছাত্র। তো সেই হিসাবে স্যার কিন্তু ইনডাইরেক্টলি আমাদের এই লেভেলে এবং এই সাবজেক্টে স্যার কিন্তু সবসময় বিদ্যমান ইনডাইরেক্টলি। তো এইটা স্বীকার করে আমরা যদি স্যারকে একটু সম্মানিত করতে পারি, স্বাধীনতা পদক বা 21শে পদক, জাতীয় পদক স্যারকে দেওয়া, আমি মনে করি এটা খুবই দরকার। আর তারপরে হচ্ছে স্যার যে কাজগুলি করতে চান, সেই কাজগুলি, যেমন স্যারের যে মোবাইল হার্ট ক্যাম্পের স্বপ্ন, এটাতে যদি সরকার কোনো রকমে স্যারকে একটু সাপোর্ট করতে পারে তাহলে ভালো হয়। সরকারই করলো, স্যারের আইডিয়াটা নিল এবং স্যার পিছনে সহযোগী হিসাবে থাকলেন। তো মানুষের তো একটা আয়ু আছে, তারপরে তো মানুষের চলে যেতে হবে। তো স্যার এখনও সক্রিয় আছেন, কাজ করতে পারছেন, স্যারের কাছ থেকে বুদ্ধি নিয়ে আমরা যদি কোনো এটা দেশের কাজে লাগাতে পারি, এটা দেশের মঙ্গল হবে। ম্যাডাম আপনাকে ধন্যবাদ, এবং স্যার আপনাকেও অভিনন্দন জানাচ্ছি আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়ে। অনেক ধন্যবাদ, এবং এখন টিভিকে ধন্যবাদ, বিশেষ করে স্যারকে নিয়ে আসার জন্য। আপনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি স্যারকে আমাদের স্টুডিও পর্যন্ত নিয়ে আসবার জন্য। আপনারা শুনে থাকবেন অধ্যাপক ডাক্তার আলী আশরাফ, যার বয়স এখন 101 বছর তিনি পার হয়েছেন। কিছুদিন আগে হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়ে গিয়ে তার মাথা ফেটে গিয়েছিল। তিনি সুস্থ আছেন। যিনি বিসিপিএস এর প্রতিষ্ঠাতাদের অন্যতম ছিলেন। কিন্তু আমরা কতজনকে না বাংলাদেশের চিকিৎসক বা বিভিন্ন শাখায় পদক দিয়েছি, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়েছি, কিন্তু স্যারকে আমরা এখনো দিতে পারিনি। আরও একজন উজ্জ্বল মানুষ আমাদের সামনে বসে আছেন। কিছুদিন আগে আমরা দেখলাম কবি, একজন বাংলাদেশের একজন বর্ষিয়ান কবি, তিনি মারা যাবার পরে তাকে পদক দেওয়া হলো। এই মরণোত্তর পদকে আসলে ওই ব্যক্তির কি লাভ হয় সেটা আমরা জানি না, কিন্তু তিনি যদি ওই স্বীকৃতিটা জীবিত অবস্থায় পেয়ে যেতেন তাহলে হয়তো এটি বাংলাদেশের মানুষের জন্যই বরং আরও বেশি সুন্দর হতো, আরও বেশি ভালো লাগতো। তবে সব থেকে বড় কথা হচ্ছে, পদকের চেয়েও বড় কথা হচ্ছে যে এই যে অভিজ্ঞ মানুষ আমাদের বাংলাদেশে বসে আছেন, তারা পৃথিবীকে দেখেছেন, সেটি বাংলাদেশে সেটি আবার বাস্তবায়ন করেছেন। তাদের মেধা, চিন্তা, পরিশ্রম, এই আইডিয়াগুলো নিয়েও যদি বাংলাদেশ কাজে লাগাতে পারে, আমার মনে হয় যে এই বাংলাদেশ বদলে যাবে। 24-এর গণ অভ্যুত্থানের পরে আমরা তো নতুন একটি বাংলাদেশের প্রত্যাশা করছি। সেই বাংলাদেশ বদলে যাক, যোগ্য মানুষদের খুঁজে বের করে করে হয় স্বীকৃতি দেওয়া হোক, নতুবা তাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করা হোক। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।